আত্মার আসক্তি পর্ব 10 লিখেছেন নিশা চৌধুরী। ভোরের মিষ্টি আলো জানালা ভেদ করে ভেতরে ঢুকছে। হালকা আলো এসে আছড়ে পড়ছে নিশার ঘুমন্ত মুখশ্রীর উপর। পান্ডা জড়িয়ে ঘুমিয়ে আছে নিশা। বাতাসে সিল্কি চুলগুলো খেলাধুলা করছে নিশার মুখে। এভাবে কিছুক্ষণ যেতে না যেতেই নিশা সুরসুরি পেয়ে ধপ করে উঠে বসে। তাড়াতাড়ি মুখে হাত দিয়ে দেখে চুলগুলো উঠছে। নিশা বুকে হাত চেপে দীর্ঘশ্বাস নেয়। পাশে তাকিয়ে দেখে তার পান্ডা নেই। নিশা চুলে হাত দিয়ে রাগী কণ্ঠে গর্জে উঠে বলল, আজকে যদি এই চুন্নি চুলের জন্য আমার পান্ডা না পেয়েছি, তাহলে দেখিস তোকে মেরে আলুর ভর্তা করে দিব। এই বলে এদিক সেদিক চোখ বুলিয়ে খুঁজতে থাকে, কিন্তু পান্ডা আর পায় না। বেডের নিচে উকি দিতেই দেখতে পায় পান্ডা পড়ে আছে। নিশা বেডে উপুড় হয়ে শুয়ে হাত দিয়ে পান্ডা আনতে যাবে অমনি ঠাস, ও মা, গেল রে গেল, আমার কোমর ভেঙে গেল। উফ পান্ডু, তোর জন্য আমি আমার কোমর হারালাম। দাঁড়া, তোকে একবার কাছে পাই শুধু, পানিতে নিয়ে ডুবাবো তোকে। সকাল সকাল তোর জন্য আমি ধপাস করে পড়ে গেলাম, না জানি আজকের দিনটা কেমন যায়। নিশা মাথা নিচু করে হাত বাড়িয়ে পান্ডা তুলে নেয়। নিজের হাতে পান্ডার গলা চেপে ধরে বলে, এই যে ধরেছি, গলা আর ছাড়ব না। খুব জ্বালিয়েছিস, তোর জন্য নিজের কোমরটাও হারালাম, মরে গেছে। একটু পর মসজিদের মাইকে ঘোষণা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুখ সংবাদ, সুখ সংবাদ। নীলাঞ্জনা নিশা চৌধুরীর অতিসাধের কোমরটা খাট থেকে পড়ে ভেঙে গেছে। সে কি ব্যথা, সে কি ব্যথা। অতঃপর আজরাইল সাহেব এসে কোমরের জান কবজ করে দৌড় দিয়েছে। বেচারি নিশাও ধরতে পারল না। মরহুম কোমরের জানাজা আজ দুপুর 2 ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত নামাজের জানাজায় সবাইকে শরিক থাকার জন্য আহ্বান জানানো হলো। পান্ডা, তখন আমি কি জবাব দিব বল, মুখ মলিন করে। তোর মাথার কি তার ছিঁড়ে গেছে, নাকি ইঁদুরে নিয়ে দৌড় দিছে, কোনটা? নিশা অবাক হয়ে বলল, এই পান্ডু, তুই কথা বললি কিভাবে? কই, এতকাল তুই চুপ করেছিলি, এখন বুলি ফুটল কি করে? নিশা, এবার কিন্তু মাইর খাবি। নিশা পান্ডার কান টেনে বলল, কথা বলছিস ভালো কথা, কিন্তু ওই মদন আয়ানের ভয়েস কেন কপি করছিস? হ্যাঁ, তুই জানিস না ওই আয়ানের কথা শুনলেই আমার ভয় করে। নিশা, স্টপ দিস, ঠাটিয়ে একটা থাপ্পড় মারব। পিছনে তাকা, দেখ আমি কে। নিশা সাথে সাথে পেছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। নিশার চোখ পুরোই ছানাবড়া হয়ে যায়। ভয়ে তো অলরেডি হৃৎপিণ্ডটা ডিস্কো ডান্স করা শুরু করে দিয়েছে। নিশা আমতা আমতা করে বলল, ভাইয়া, আপনি এখানে কিভাবে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? আয়ান রাগী কণ্ঠে বলে, তোর রুমে কিভাবে আসছি তা তোর জানার দরকার নেই। আর কি সব উল্টাপাল্টা বকছিস সেই কখন থেকে? রাতে কি গাঁজা খেয়ে ঘুমিয়েছিলি? ভাইয়া প্লিজ, এভাবে বলো না। এই দেখো, বেড থেকে পড়ে আমার কোমর ভেঙে গিয়েছে। তোর কোমরকে সালাম জানাই, উঠ তাড়াতাড়ি। আমার কোমরের পক্ষ থেকেও তোমাকে সালাম জানাই। হু, কি বললি? তুই আবার বল। উপরওয়ালা নিশ্চয়ই ভেড়ার মতো 2টা কান দিয়েছে আপনাকে। তোর সাহস কিন্তু বেড়ে যাচ্ছে নিশা। বাড়ুক, আরও বাড়ুক, পারা দরকার। আমাকে তো সাহসী মেয়ে হতে হবে। আয়ান নিশার বিছানায় বসে পা তুলে বলল, ওরে বাবা,
তাহলে কাল রাতে মেঘের গর্জনে কেন আমাকে জড়িয়ে ধরেছিলি? তখন কই ছিল তোর সাহস? আয়ানের কথায় নিশার গতরাতের সব ঘটনা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে সে। কাচুমাচু হয়ে নিজেকে গুটিয়ে নেয়। সত্যিই তো, তখন কই ছিল নিশার সাহস? তখন এই সাহসী নিশা কোথায় ছিল? নিশার এরকম চুপ থাকা দেখে আয়ান একটা বাঁকা হাসি দেয়। যেই হাসি কেউ দেখতে পায় না, স্বয়ং নিশাও না। আয়ান জিভ ভিজিয়ে বলে, তাহলে চল, যাওয়া যাক। নিশা মাথা তুলে বলে, কোথায়? কেন, তোর ভাঙা কোমরের জানাজা পড়াতে হবে না? না হলে যে তোর ভাঙা কোমরের আত্মা শান্তি পাবে না। নিশা হালকা হেসে বলল, না না, তার আর দরকার পড়বে না। এই সাত সকালে আপনার দর্শন পেয়েই আমার কোমরের আত্মা শান্তি পেয়ে গেছে। ধন্য হয়ে গেছে আমার কোমর। আয়ান নিশার দিকে ঝুঁকে বলল, সত্যি তো? একটু চেক করে দেখি। কি বলিস গোল্ড কুইন? নিশা ধপাস করে উঠে বলল, থাক থাক, আর প্রয়োজন নেই। আপনাকে এতটুকু বলার জন্য আমার হৃদয় থেকে এক টুকরো ভালোবাসা। ইস, শুধুমাত্র এক টুকরো? সবটুকু দেওয়া যায় না? আপনাকে সবটুকু দিলে বাকিদের কি দিব? কি বললি? শুনতে পাইনি, আবার বল। আসলে নিশা বিড়বিড় করে কথাটা বলেছিল, যার ফলে আয়ান শুনতে পায়নি। উফ, কিছু না। আপনি জানতো আয়ান ভাই, আমি রেডি হব, ভার্সিটি যেতে হবে। আয়ান নিশার মাথায় হালকা বাড়ি মেরে বলল, জ্ঞান বুদ্ধি কি সব চলে গেছে? আজকে শুক্রবার, আর ভার্সিটি বন্ধ। নিশা অস্পষ্ট স্বরে বলল, এ এ নয়, হ্যাঁ। থাক, গেলাম আমি। আর ঘুমাস না, ফ্রেশ হয়ে পড়তে বস। এই বলে আয়ান নিশার রুম ত্যাগ করল। নিশা যেন আয়ানের যাওয়াতে হাফ ছেড়ে বাঁচল। উফ, এই লোকটা যে কোথা থেকে উদয় হয়, উপরওয়ালাই ভালো জানে। সত্যিই উনি একটা আজরাইল। এই বলে নিশা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আর পান্ডাটা পড়ে রইল বিছানার উপর। বেডের এক পাশ হয়ে কুলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে মায়া। হঠাৎই টিং টিং করে ফোন বেজে উঠল। সেই সাথে ঘুমের সমাপ্তি ঘটল তার। মায়া বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিয়ে পিট পিট চোখে তাকিয়ে স্ক্রিনে থাকা নামটা দেখেই একটা মিষ্টি হাসি দিল। ফোন রিসিভ করতেই উপাসে থাকা ব্যক্তি বলল, আমার জানের ঘুমটা কি ভেঙে গেল? মায়া মুচকি হেসে বলল, যদি কলটা হয় তোমার, তবে এরকম হাজারো ঘুম ভাঙতে আমি রাজি আছি। বুঝলে রুদ্র? আহ, জান, একদম কলিজায় এসে লেগেছে। এরকম বইল না, না হলে এবার তোমার কথাই পড়ে যাব। হয়েছে, আর পাম দিতে হবে না। তা হঠাৎ করে আমাকে মনে পড়ল। ব্যাপারটা কি? না মানে আজকে তো শুক্রবার, তাই বলছিলাম যদি একটু ঘুরতে বের হতাম, তাহলে ভালো হতো। রুদ্র, তুমি তো জানো আমাকে একা কোথাও বের হতে দেয় না। আর তার উপর ভাইয়া এসেছে। যদি একবার জানে আমি একা একা বের হয়েছি, তাহলে মুরগির মতো গ্রিল করে তন্দুর রুটির সাথে খাবে। আরে কিচ্ছু হবে না, স্যার বুঝতে পারবে না। তুমি বলবে নিশার সাথে ঘুরতে বের হয়েছ, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। মায়া চিন্তিত কণ্ঠে বলল, যদি ধরা খাই তাহলে কি হবে? জান, তুমি আমাকে ভালোবাসো না? বাসি বাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি রুদ্র। আমি আসবো বিকেলে, আসবো আমি। এই তো আমার লক্ষ্মী জান। উম্মা। আমি তোমাকে মেসেজে লোকেশন পাঠিয়ে দিব। রাখছি তাহলে, বাই। মায়াও একটু ভেবেচিন্তে ফ্রেশ হতে চলে যায়। ঘড়ির কাঁটায় সকাল 8:30। বাড়ির প্রায় সকল সদস্যরাই উঠে গেছে। কিচেনে সার্ভেন্টরা কাজ করছে।
তার সাথে প্রিয়তা সাহায্য করছে। নীলিমা গ্যাস অন করেছে। কফি বানাবে, স্যুপ বানাবে, গরম দুধ করবে, ডিম অমলেট করবে, নুডলস তৈরি করবে, আরও অনেক কিছু করবে। তামান্না ফল কাটছে। সব মিলিয়ে সবাই তাড়াহুড়োই আছে। যদিও আজকে শুক্রবার, তারপরও সকালবেলা ব্রেকফাস্টে যদি লেট হয় তাহলে দিনটাই খারাপ কাটে। আহসান চৌধুরী, তাহসান চৌধুরী, ইকবাল চৌধুরী এবং তাদের পিতা আমিনুল চৌধুরী সকলে ড্রয়িং রুমে বসে টিভিতে নিউজ দেখছে। দেশের অবস্থা ভালো না। চাঁদাবাজি শুরু হয়েছে। কিশোর গ্যাং ছড়িয়ে গিয়েছে প্রতিটি এলাকায়। প্রতিদিনই প্রায় 3 থেকে 4 জন কিশোরী রেপের শিকার হচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপির তুমুল সংঘর্ষ চলছে। নিহত হচ্ছে অনেকে। এসব শুনে আমিনুল তাহসানকে উদ্দেশ্য করে বলল, বাবা, দেশের পরিস্থিতি ভালো না। তুই তো মেয়র, তোর উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই শত্রুর অভাব নেই। তুই সাবধানে থাকিস বাবা। চিন্তা করো না বাবা, তোমার ছেলের কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আহসান বলে উঠল, ঠিক তো হবে জানি, কিন্তু কবে ঠিক হবে? বিপদ তো সেই জন্মের পর থেকেই লেগে আছে, ছাড়ার আর নামই নিচ্ছে না। ইকবাল বলল, আর কত চুপ করে থাকবো? অনেক তো সহ্য করেছি, এভাবে আর কত? আমিনুল তার ছেলেদের শান্ত কণ্ঠে বলল, সব কিছুরই একদিন সমাপ্তি ঘটে যাবে বাবা। কথায় আছে, শত্রুরা চিরকাল জয়ী হতে পারে না, পরাজয় একদিন হবেই হবে, হয়তো একটু দেরিতে। সবাই মেনে নিল তাদের বাবার কথা। একজন বাবা যে সব সন্তানের কাছে আদর্শ পিতা, আর সেটা যদি হয় আমিনুল চৌধুরী, তাহলে তো কথাই নেই। সবসময় তার সন্তানদের সুশিক্ষা দিয়েছেন, ভালো মন্দ শিখিয়েছেন, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা শিখিয়েছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, কখনো কারুর কাছে মাথা নত হতে শিখাননি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। একজন আদর্শ বাবা হতে যা যা করণীয় তার সব শিক্ষাই দিয়েছেন তার সন্তানদের। সিঁড়ি দিয়ে নিচে নামছে আয়ান এবং আহান। সবাই আহানের দিকে তাকালো, কারণ আহানের গায়ে পুলিশের পোশাক। তামান্না এগিয়ে এসে বলল, আজকে তো ছুটির দিন, তাহলে এই পোশাকে কেন? আহান শার্টের কলার ঠিক করতে করতে বলল, জরুরি মিটিং পড়েছে, তাই যেতে হবে। তামান্না মলিন কণ্ঠে বলল, না গেলে হয় না? আহান তামান্নার কপালে চুমু খেয়ে বলল, আমি যেতে বাধ্য বউজান। আহান এসে এবার এশা এবং ঐশীকে জড়িয়ে ধরল। দুই মেয়েও বাবাকে জাপটে জড়িয়ে ধরল। এশা আমতা আমতা করে বলল, পাপা, তুমি যেও না প্লিজ, থেকে যাও আমাদের সাথে। পাশ থেকে ঐশী বলল, হ্যাঁ বাবা, আমরা তোমার সাথে ব্রেকফাস্ট করব, প্লিজ থেকে যাও বাবা। আহান দুই মেয়েকে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না আম্মুরা, বাবার এখন জরুরি কাজ পড়েছে, তাই যেতে হবে। এবার এশা আর ঐশী কিছু বলল না। প্রার্থনা আহানকে বলল, খালি পেটে যেতে নেই বাবা, কিছুটা খেয়ে নে। না আম্মু, হাতে সময় নেই, এখনই বেরোতে হবে। প্রার্থনা রেগে বলল, খেয়ে যা বাবা। আহান মায়ের কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী আম্মু, রাগ করো না, অন্য একদিন বসে ব্রেকফাস্ট করব, কথা দিচ্ছি। প্রার্থনা চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে বলল, কিছু তো খেয়ে যা, খালি পেটে যেতে নেই বাবা। আম্মু, একটুও সময় নেই, এখনই বেরোতে হবে। প্রার্থনা রাগী কণ্ঠে বলল, কতবার মানা করেছিলাম, পুলিশের চাকরি নেওয়ার দরকার নেই, কিন্তু না, ছেলে আমার দেশের হয়ে কাজ করবে, দেশপ্রেমিক ছেলে আমার। হুহ,
এসবের চক্করে শরীরের ঠিকমতো খেয়াল রাখতে পারে না। দিন নেই রাত নেই, শুধু কাজ আর কাজ। প্রার্থনা এসব বকবক করলেও তার ছেলের কানে কিচ্ছুটি পৌঁছায়নি, কারণ ইতিমধ্যে সে বাড়ির গেট পার হয়েছে। আয়ান কিছু একটা মনে করে আহানকে ডাক দিল। আহান ভাই, একটু দাঁড়া। বল, কি বলবি? তাড়াতাড়ি বল। বলছি, তুই যেতে পারবি নাকি আমি ড্রপ করে দিয়ে আসব? আরে না ভাই, আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। তুই সবার খেয়াল রাখিস। গেলাম। কখন ফিরবি? ঠিক নেই ভাই। আচ্ছা, সাবধানে যা। আয়ান দরজা লাগিয়ে ভেতরে ঢুকল। সিঁড়ির দিকে তাকাতেই চোখ পড়ল নিশা নামছে সিঁড়ি দিয়ে। গোলাপি রঙের 3 পিস, চুড়িদার প্যান্ট, বুকের উপর ভি শেপের ওড়না রাখা, চুলগুলো কাঁকড়া দিয়ে বাঁধা, গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি। আয়ান থ হয়ে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশার দিকে। মনে মনে বলছে, ইস আয়ান, তোকে ঘায়েল করার জন্য নিশার এই রূপটাই যথেষ্ট। নিশা সামনে তাকাতেই দেখে আয়ান তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিশা লজ্জায় মাথা নিচু করে ফেলে। টিপ টিপ করে আয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলল, তা চাচাতো ভাই, এভাবে কি দেখছেন? আয়ান একটু ঝুঁকে বলল, নিজের চাচাতো বোনকে দেখছি, প্রাণ ভরে দেখছি, একদম ফ্রিতে দেখছি। আহ, সেই মজা। নিশা তো পুরাই হাঁ। এ ছেলে বলে কি? আসলে এ কোনো সাধারণ ছেলে নয়লা। এ হলো মুখে লাগাম ছাড়া আজরান আয়ান চৌধুরী। নিশা মুখ বেঁচিয়ে বলল, তা এখানেই দেবদাসের মতো দাঁড়িয়ে থাকবেন, নাকি কিছু খাওয়ার ইচ্ছে আছে? আয়ান মাথা চুলকিয়ে বলল, খাওয়ার তো অনেক ইচ্ছাই আছে, তবে চলো শুরু করা যাক। নিশা দুপা পিছিয়ে গেল আয়ানের থেকে। আমতা আমতা করে বলল, খাওয়ার যখন এতই শখ, গিয়ে খান না। আমাকে কেন এভাবে বলছেন? আরে, তুই তো জিজ্ঞেস করেছিলি খাওয়ার ইচ্ছে আছে কি না, তাই তো বললাম। এতে আমার কি দোষ? না না, আপনার কোনো দোষ নেই। আমারই দোষ হয়েছিল আপনার সাথে কথা বলতে আসা। ঘাট হয়েছে আমার। সকালবেলা কোমর ভাঙল, এখন আমার ঘাট হলো। ব্যাপারটা কি? ধুর, আপনার সাথে কথা বলতে আসা মানে যুদ্ধে জয়ী হতে আসা। তা জয়ী হতে পারলি নাকি গুহারা হারলি নিশা? হারছি, কিন্তু গুহারা হারিনি আয়ান ভাই। আয়ান মুখ দিয়ে নিশার কানে ফিসফিস করে বলল, হারিয়ে দেই তবে? আমি গেলাম, ডাকছে আমাকে। আম্মু কই তুমি? বাঁচাও আমাকে। এই বলে নিশা দিল এক দৌড়। এক দৌড়ে সোজা ডাইনিং রুমে চলে গেল। এইদিকে আয়ান পেট চেপে হাসছে। আয়ানের হাসি আর থামছে না। হাসতে হাসতে আয়ানও চলে গেল ডাইনিং রুমে। ওইদিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি এতক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করছিল নিশা আর আয়ানকে। রাগে তার মাথার রগ ফুলে গিয়েছে। সে আর কেউ নয়, বরং রোজা। রোজা সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই দেখে আয়ান আর নিশা হেসে হেসে কথা বলছে। ব্যাস, এতটুকুতেই রোজার মাথার তার ছিঁড়ে গিয়েছে। কেন রকস্টার, কেন তুমি ওই নিশার সাথে কথা বলবে? তুমি শুধুই আমার সাথে কথা বলবে, অন্য কারোর সাথে নয়। তুমি জানো না রকস্টার, তুমি আমার এক অমূল্য চাওয়া। তুমি আমার স্বপ্নের হিরো। এই রোজার যে আয়ানকেই লাগবে, সব কিছুর বিনিময় হলেও লাগবে। অন্যদিকে, মায়া, কি করছিস তুই? মায়া ড্রেসিং টেবিলে চুল বাঁধছিল। পিছনে তাকিয়ে দেখে আহির দাঁড়িয়ে আছে। মায়া তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, মুখে হাসি টেনে বলে, এই তো ভাইয়া, তেমন কিছু না। তুমি খেতে যাওনি?
এই প্রশ্ন তো আমার তোকে করার কথা। মা মানে একটাই, তুই রুমে কি করছিস? খিদে লাগে না নাকি? ও খিদে, হ্যাঁ আছে তো। ওই তো যাব এখন। চল তাহলে একসাথে যাই। মায়াও আর কিছু না বলে পা বাড়ায় আহিরের সাথে। ঠিক সেই মুহূর্তে মায়ার ফোন বেজে ওঠে। আহিরের সামনে ফোন থাকায় আহির ফোনটা রিসিভ করতে যায়। তখনই মায়া টেবিলের উপর থেকে ফোনটা উঠিয়ে নেয়, ওড়নার আড়ালে গুজে ফেলে ফোনটা। আহির মায়ার এরকম ব্যবহারে হালকা সন্দেহ করে। মায়ার মুখোমুখি হয়ে আহির বলল, কে দিয়েছিল কলটা? মায়া মনে মনে বলল, এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এখন কি বলবো আমি? মায়াকে কিছু একটা ভাবতে দেখে আহির বলল, কি হলো বল, কি ভাবছিস তুই? কই ভাইয়া, কিছু ভাবছি না তো। এবার আহির ধমকের স্বরে বলল, কি লুকাচ্ছিস মায়া? বল, কে কল দিয়েছিল? আমাকে দেখে কার কল তুই কেটে দিলি? বল মায়া, বল। মায়া হঠাৎ ভয় পায়। ভয় পাবেই না কেন? আহির যে হঠাৎ এভাবে রেগে যাবে তা তো মায়া বুঝতে পারেনি। মায়া একটু নরম কণ্ঠে বলল, আহির ভাই, শান্ত হও। এভাবে রেগে যাওয়ার কোনো মানে হয় না। একটা ফ্রেন্ড কল দিচ্ছিল, তেমন কোনো জরুরি কথা নয়, তাই কলটা ধরিনি। আহির মায়াকে পর্যবেক্ষণ করছে। মায়া শান্ত থাকার চেষ্টা করছে কিন্তু পারছে না। মায়ার হাত থরথরিয়ে কাঁপছে। আহির মায়ার দু কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে চোখে চোখ রেখে বলল, মায়া, আমি তোকে বিশ্বাস করি। সত্যি বলছি, খুব বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি তুই কখনো ভুল পথে যাবি না। তুই কখনো এমন কোনো কাজ করবি না যাতে তুই নিজেই পরে পস্তাবি। আমি জানি মায়া, তুই কখনো আমার বিশ্বাস, আমার ভরসার অমর্যাদা করবি না। মায়া নিশ্চুপ, কিচ্ছুটি বলছে না। চোখে হয়তো হালকা জল চিকচিক করছে। সেই জল কি করে মুছবে তা জানা নেই মায়ার। হয়তো আহির দেখে ফেলেছে সেই জল, কিন্তু কিছু বলছে না। আহির মায়ের মাথায় টোকা দিয়ে বলল, হয়েছে পাগলি, চল এবার ব্রেকফাস্টটা সেরে নিই। অনেক খিদে পেয়েছে। মায়া কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আহিরের পিছু পিছু হাঁটা ধরল। উদ্দেশ্য ডাইনিং টেবিল। চৌধুরী বাড়ির রাজকীয় খাবার টেবিল আজ পরিপূর্ণ। পরিপূর্ণ বললে ভুল হবে। আহার নেই বাড়িতে। বাড়ির তিন বধূ, প্রিয়তা, নীলিমা এবং প্রার্থনা মিলে সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। এশা ঐশী দুষ্টামি করছে। তামান্না চোখ গরম করতেই দুজন নিশ্চুপ হয়ে যায়। সবাই বসে পড়ে চেয়ারে। সার্ভেন্টরা একপাশে দাঁড়িয়ে আছে। আমিনুল চৌধুরী বিসমিল্লা বলে আপেলের টুকরো মুখে তুলে নিলেন। তার সাথে বাকিরাও। প্রায় 20 ফুট দৈর্ঘ্যের বিশাল বড় টেবিলের প্রস্থে বসে আছে আমিনুল চৌধুরী এবং টেবিলের এক পাশের দৈর্ঘ্যে বসে আছে আহসান, তাহসান, ইকবাল, আয়ান, আহির, প্রিয়তা, তামান্না, প্রার্থনা এবং ছোট এশা ও ঐশী। এবং অপর প্রান্তে বসে আছে রুদেলা চৌধুরী, নিশা, মায়া, রিক্তা, রাহি, রোজা এবং নোমান। খাওয়ার টেবিলে পিনপতন নীরবতা বিরাজ করছে। সবাই চুপচাপ খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। পিনপতন নীরবতা ভেঙে আমিনুল আয়ানকে উদ্দেশ্য করে বলল, জানো দাদু ভাই, আজ অনেক দিন পর আমি খাবার টেবিলে শান্তি খুঁজে পেলাম। যদি এর কারণ জিজ্ঞেস করো তাহলে উত্তর তুমি। আজ কত বছর পর তুমি আমাদের সাথে আবারও ব্রেকফাস্ট করছো।
পার্থক্য শুধু এতটুকুই, আজ থেকে প্রায় 25 বছর আগে তুমি ছিলে এক ছোট্ট আয়ান, আর আজ তুমি একজন পরিপূর্ণ যুবক। কেটে গিয়েছে কতগুলো বছর। তুমি যতগুলো বছর ছিলে না, আমি খাবার টেবিলে তেমন আসতাম না, রুমে বসে খেতাম। আজ অনেক বছর পর মন খুলে সবার সাথে ব্রেকফাস্ট করতে আসলাম। দাদু ভাইয়ের কথা শুনে আয়ান খাওয়া থামিয়ে মুচকি হেসে বলল, হয়তোবা আমি না থাকার অনুপস্থিতি একমাত্র তুমিই টের পেয়েছ, বাকিরা হয়তো না। আয়ানের এমন কথায় আহসানের খাওয়া বন্ধ হয়ে গেল। এক পলক আয়ানের দিকে তাকালো। আহসান বুঝতে পারল না আয়ান হঠাৎ এমন কেন বলল। রোদেলা তার বড় ছেলে, অর্থাৎ আহসানের ব্যাপারটা বুঝতে পেরেছে। তাই কথা ঘুরিয়ে আমিনুলকে বলল, তুমি চুপ করো তো, সবাই খাচ্ছি, খেতে দাও, এত ফালতু কথা বলো না। সবাই আবারও খাওয়ায় মনোযোগ দিল। নিশা বসে বসে স্যান্ডউইচের ভেতরে থাকা মাংসগুলো খাচ্ছিল। হঠাৎ নিশার খাওয়া বন্ধ হয়ে গেল। কেন জানি নিশার মনে হতে লাগলো তার দিকে কেউ তাকিয়ে আছে। নিশা একবার চারিপাশে তাকালো, কিন্তু না, কেউ তো তাকে দেখছে না। তাহলে এমন কেন মনে হলো? নিশা আবারও খাওয়ায় মনোযোগ দিল। স্যান্ডউইচ শেষ করে বাকি খাবারও টুকটাক খেলো। ওইদিকে আহির স্যুপ খাচ্ছে আর মায়ার দিকে তাকিয়ে আছে। আহিরের সামনের চেয়ারে মায়া বসা। মায়া ফ্রুট খাচ্ছে। আহির খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে। কি আছে এই মেয়েটার কাছে, যার জন্য আহির না চাইতেও বারবার তার মায়ায় পড়ে যায়? আচ্ছা, আহিরের যেমন ফিলিংস হয় মায়ার প্রতি, ঠিক তেমনি মায়ারও কি ফিলিংস হয় আহিরের প্রতি? অন্যদিকে নীলিমা পেয়ারা খাচ্ছে আর চোখে নিশার দিকে লক্ষ্য করছে। কারণ প্রতিদিনের মতো আজকের ব্রেকফাস্টে দুধ দেওয়া হয়েছে, যা নিশার এ জন্মে কেন, পরের জন্মেও অপছন্দ থাকবে। দুধের নাম শুনলেই নিশা পাগলা গরুর মতো দৌড়ায়, কেউ তাকে ধরতে পারে না। এক কথায় নিশাকে জোর করে দুধ খাওয়ানো লাগে। তাই নীলিমাও নিজের মনে মনে শপথ নিয়েছে, আজকে সে যে করেই হোক, পৃথিবী উল্টে পাল্টে গেলেও তার অকর্মা মেয়েকে সে দুধ খাইয়ে ছাড়বে। নিশা প্লেটে থাকা প্রায় সব খাবারই টুকটাক খেয়েছে। গ্লাসের দিকে তাকিয়ে দেখে তাতে দুধ রাখা। নিশা আস্তে আস্তে ডুব গিলে মনে মনে বলল, ওলে বাবা, কি সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছিস। সুন্দরী মেয়ে মনে হয় বাপের জন্মেও দেখিসনি। নির্লজ্জ কোথাকার। যা, তুই দূরে যাইয়া মর, খাইতাম না তোরে আমি, দূর হ আমার চোখের সামনে থেকে। এইদিকে মায়াও দুধের গ্লাস খালি করে নিশার দিকে তাকিয়ে যা দেখতে পেল, তাতে মায়ার আর বুঝতে বাকি রইল না নিশা মনে মনে কি ভাবছে। তাই মায়া আস্তে করে নিশার কানে ফিসফিস করে বলল, হি হি, নিশু, তুই যতই ফন্দি কর, তাতে কোনো লাভ হবে না। তোকে আজকে এই দুধের গ্লাসটা খালি করেই উঠতে হবে। নিশা মুখ বাঁকিয়ে বলল, এই অমৃত দুধ খেতে আমার বয়ে গেছে, খাবো না আমি। এই বলে চেয়ার ঠেলে উঠতে যাবে, সেই মুহূর্তে নীলিমা মিষ্টি কণ্ঠে বলল, নিশা, মা আমার, আমার লক্ষ্মী মা, আমার তুলু তুলু সোনামণি, আমার ডিমের ছোট্ট ছাউ। আম্মু, কই যাও তুমি? এত তাড়া কিসের? খাবার তো এখনো শেষ হয়নি। ওই যে গ্লাসে দুধ রাখা আছে, ওটা শেষ করেই উঠতে হবে যে আম্মু। খাও খাও, ঢক ঢক করে খাও। নিশা হতাশ হলো। মলিন মুখে নীলিমাকে বলল, ইয়ে হ্যাঁ, মানে না আম্মু। আসলে হয়েছেটা কি জানো আম্মু, আমি পুরো দুধটুকুই খেয়েছি, কিন্তু গ্লাসের কালার সাদা, তাই মনে হচ্ছে দুধ রয়ে গিয়েছে। কিন্তু বিশ্বাস করো আম্মু,
আমি সবটুকু খেয়েছি। নীলিমা গালে হাত দিয়ে বলল, তাই নাকি আম্মু? তাহলে গ্লাসটা আমার কাছে দাও তো। নিশা থতমত খেয়ে গেল আর বলল, কে কেন আম্মু, কেন? আমি খেয়েছি তো, সত্যি বলছি আম্মু। নিশার কথা শেষ হতে না হতেই মায়া নিশার দুধের গ্লাসটা হাতে নিয়ে নীলিমাকে দেখিয়ে বলল, এই দেখো মেজো আম্মু, তোমার মেয়ে একটুও খায়নি। খাবে বলতে সে তো মুখেও তুলেনি। ছুয়া তো বাদই দিলাম। মেজো আম্মু, তুমি তোমার মেয়েকে একটুও বিশ্বাস করো না, প্রচুর মিথ্যা কথা বলে। মায়ার কথায় নিশার রাগে মাথা ফেটে যাচ্ছে। নিশা মনে মনে বলল, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য এই মায়ার বাচ্চা একদম পারফেক্ট। মন চাচ্ছে এখানেই তোর মাথা ফাটিয়ে দেই। মায়া বুঝতে পারে তার উপর নিশা অনেক রাগ করেছে, কিন্তু মায়া কিচ্ছুটি বলে না। তার যে প্রচণ্ড হাসি পাচ্ছে। ওইদিকে রোদেলা নিশার মাথায় হাত বুলিয়ে বলল, দিদি ভাই, তুমি কেন দুধটুকু খাচ্ছ না? দুধে কতটা প্রোটিন থাকে তা তো তুমি জানো। খেয়ে নাও দিদি ভাই। নিশা মুখ ফুলিয়ে বলল, দাদু ভাই, আমি তো দুধটুকু খেয়েছিলাম, কিন্তু আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এটাই তো বুঝতে পারলাম না। দাদু ভাই, এই দুধ আমার সাথে বেইমানি করেছে। আমি ওর সাথে আড়ি দিয়েছি, তাই আমি ওকে খাবো না। নীলিমা মেয়ের এমন অবাধ্য কথাই বলল। নিশা, যথেষ্ট হয়েছে, এবার ডগডগ করে দুধটুকু খা। বিশ্বাস করো আম্মু, তুমি আমাকে বিষ এনে দিলে আমি হাসি মুখে খেয়ে নেব, কিন্তু এই দুধ আমার দ্বারা পসিবল না। নিশা, আমি তোকে খেতে বলেছি। আম্মু, প্লিজ না। আমি তোকে শেষবারের মতো বলছি, দুধটুকু খেয়ে নে। বললাম তো, না। নীলিমা এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চেয়ার থেকে উঠে যাবে সেই মুহূর্তে আয়ান বলল, মেজো আম্মু, তুমি বসো, নিশাকে আমি দুধ খাওয়াচ্ছি। এই বলে চেয়ার ছেড়ে উঠল। আয়ানের এমন কথা শুনে অশান্ত পরিবেশটা নিমিষেই শান্ত হয়ে গেল। সবাই অবাক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আছে। তারা যেন নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছে না। নিশা তো স্ট্যাচুর মতো আয়ানের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো থেকে চোখের মণি বেরিয়ে আসার উপক্রম। পরিস্থিতি এখন ঠিক কোন দিকে মোড় ঘুরবে তা নিশা কিছুতেই বুঝতে পারছে না। আয়ান এসে নিশার চেয়ারের ডান পাশে দাঁড়াতেই নিশা বাম দিকে দৌড় দিতে যাবে। তার আগেই মায়া খপ করে ধরে বসিয়ে দেয় চেয়ারে। নিশা তো চিৎকার করে মায়াকে বলছে, ডাইনি, পেতনি, শাকচুন্নি, এখান থেকে একবার, জাস্ট একবার ছাড়া পাই। বুড়িগঙ্গা নদীতে নিয়ে তোর মাথা বিসমিল্লা বলে 7 বার পানিতে ডুবাবো। মায়া দাঁত খিলখিলিয়ে হেসে বলল, আরে, আমার ভাইয়ের হাত থেকে তো ছাড়া পা, তারপর যা করার করিস। নিশা এবার আয়ানের দিকে মুখ তুলে তাকালো। দেখে আয়ান কঠোর এবং রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নিশা প্লেটের দিকে তাকিয়ে একটা শুকনো ঢুক গিলে মনে মনে বলল, নিশু, আজকে তোকে ধরেছে, খুব করে ধরেছে। এই আজরাইলটা তোকে ধরেছে, আজকে তো তোর নিস্তার নেই। এসব ভাবতে ভাবতে নিশা লাফালাফি শুরু করলো। উদ্দেশ্য এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিজের রুমে যাওয়া। প্ল্যান অনুযায়ী নিশা যেই দৌড় দিতে যাবে, অমনি আয়ান নিশার হাত চেপে ধরল। আয়ান কঠোর গলায় বলল, খবরদার, পালানোর চিন্তা করিস না, লাঠি দিয়ে মেরে একদম ঠ্যাং ভেঙে রেখে দিব। কি যেন বলেছিলি? মিল্ক খাবি না। আজকে তুই কেন, তোর ভবিষ্যৎ বাচ্চারাও আম্মু আম্মু বলে মিল্ক খাবে। নিশা রাগে টেবিলের ওপর হাত দিয়ে আঘাত করে বলল, আম্মু,
তোমার সামনে তোমার মেয়েকে অন্য কেউ অপমান করছে, আর তুমি তার প্রতিবাদ করবে না? নীলিমা শাড়ির কুচি কোমরে গুজে দিয়ে বলল, হ্যাঁ, আমি এর প্রতিবাদ করব। অবশ্যই এর প্রতিবাদ হওয়া উচিত। আয়ান, দাঁড়া, আমি কিচেন থেকে বড় একটা খুন্তি নিয়ে আসছি। নীলিমার কথা শুনে সবাই হেসে দিল। ওইদিকে নিশার তো রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। নিশা এটাই বুঝতে পারছে না, আসলেই কি নিশা ওদের মেয়ে? নিশা আর কোনো উপায় না পেয়ে অসহায় দৃষ্টিতে আয়ানের দিকে তাকালো। আয়ান একটা বাঁকা স্মাইল দিয়ে দুধের গ্লাসটা হাতে নিল। নিশার যেন এবার মরে যেতে ইচ্ছে করছে। শেষবারের মতো নিশা করুণ কণ্ঠে বলল, আয়ান ভাই প্লিজ ছেড়ে দেন, প্রমিস করছি আপনার সব কথা শুনব। আয়ান দুধের গ্লাসটা নিশার মুখের কাছে নিয়ে বলল, তুই এমনিতেও আমার কথা শুনতে বাধ্য, আর এখন বাধ্য মেয়ের মতো মিল্কটুকু শেষ করবি। মায়া, পিছন থেকে নিশার হাত চেপে ধর, এই বলে গ্লাসটা নিশার ঠোঁটের কাছে আনে। নিশা সাথে সাথে ছুটাছুটি করার চেষ্টা করে। ঠোঁটের কাছে দুধের গন্ধ পেয়ে নিশা ওয়াক ওয়াক করে হাঁ করে। এই সুযোগে আয়ান নিশার কপাল চেপে ধরে গ্লাসের দুধটুকু নিশার মুখের মধ্যে ঢেলে দেয়। নিশা দুধটুকু ফেলে দিতে যাবে অমনি আয়ান নিশার নাক চেপে ধরে। অবশেষে নিশা চোখ মুখ খিচে ঢকঢক করে সবটুকু দুধ খেয়ে ফেলে। বাকিরা তো হাঁ করে শুধু দেখে যাচ্ছে। তাদের জন্য বিশ্বাসই হচ্ছে না নিশা তার সবচেয়ে অপছন্দের খাবার মিল্ক খেয়েছে, তাও আবার আয়ানের এমন ফুটছে। আমিনুল তো মনে মনে বলছে, নাতি আমার যেমন তেমন না, পুরাই ৮০ তোলা। ওইদিকে নীলিমাও মনে মনে বলছে, আমার মেয়েকে লাইনে আনতে হলে এরকম 10টা না 5টা না একটা আয়ান হলেই ব্যাস, কেল্লা ফতে। ফাঁকা গ্লাস টেবিলের উপর রেখে আয়ান নিশাকে ছেড়ে দেয়। নিশা জুড়ে জুড়ে শ্বাস নিতে থাকে। আয়ান যদি তাকে আর কিছু সময় এরকম রাখত, নির্ঘাত আজকেই এই পৃথিবীতে নিশা চৌধুরীর শেষ দিন হতো। নিশা সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আয়ানের দিকে তাকিয়ে রাগে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। নিশা কটমট চোখে আয়ানের দিকে তাকিয়ে আছে। নিশাকে এরকম দেখে আয়ান প্যান্টের পকেটে হাত গুজে বলল, তা কিছু কি বলার আছে? এমনভাবে তাকিয়ে আছিস যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। নিশা আঙ্গুলে তুড়ি মেরে বলল, কাজটা ভালো করলেন না আয়ান ভাই। আপনাকে যদি এই দুধের সাগরে ডুবিয়ে না মেরেছি, তাহলে আমার নাম নীলাঞ্জনা নিশা চৌধুরী নয়। মাইন্ড ইট। এই বলে আয়ানের পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এইদিকে আয়ান কিছু বলল না, শুধু মুচকি একটা হাসি দিল। অন্যদিকে কাঁটা চামচ শক্ত করে হাতের মুঠোর মধ্যে বন্ধ করে বসে আছে রোজা। হাতটা পুরো লাল হয়ে গিয়েছে। নোমান প্রশ্ন করছে, কিন্তু রোজা কোনো উত্তর দিচ্ছে না। অবশেষে নোমান রোজার বাহু জাকিয়ে বলল, কি হয়েছে তোর, বলবি আমাকে? রোজা ভেজা চোখে নোমানকে বলল, জানিস ভাইয়া, নিজের প্রিয় মানুষটা যখন চোখের সামনে অন্য কাউকে স্পর্শ করে, তখন বিশ্বাস কর আত্মাটা ছটফট করে ওঠে। ভীষণ কষ্ট হয় এই বুকটাই। নোমান ব্রুকুচকে বলল, কি বলতে চাচ্ছিস তুই? রোজা চোখের জল মুছে বলল, কিছু না, তুই বুঝবি না। অন্যদিকে, আয়ান বাবা, তুই এগুলো কি করলি? মেয়েটা খাবে না, তাও তুই জোর করে খাওয়ালি। প্রিয়তা বলল, মম বাদ দাও, খাওয়া দাওয়ায় এত অনীহা কেন নিশার? এখনো ওর প্লেটে খাবার পড়ে আছে, বুদ্ধি হবে কি করে ওর বলো?
আয়ান বলল। প্রিয়তা কিছু একটা বলতে যাবে, কিন্তু আমিনুল তাকে থামিয়ে দিয়ে আয়ানকে বলল, বসো বসো দাদু ভাই, আমার দিদিভাইকে একদম রাগিয়ে দিয়েছ আজকে। আজকে বুম ব্লাস্ট করবে। ফায়ার সার্ভিস রেডি তো? আয়ান দাদাকে জড়িয়ে বলল, ইয়েস, অ্যাবসোলুটলি রেডি দাদু ভাই। সবাই হেসে দিল। ওইদিকে না জানি নিশা কি করছে।